ওয়ান। ধন্যবাদ সকলকে আজকের এই মহা জাতীয় সংসদে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই মহান জাতীয় সংসদে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, রয়েছেন মন্ত্রীবর্গ, উপনেতা রয়েছেন, বিরোধী দলীয় নেতা রয়েছেন। আজকের এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে শুরুতেই ফ্লোর দিচ্ছি তার কি প্রস্তাব রয়েছে আজকে সেটি উত্থাপন করার জন্য। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, বিশ্বায়নের নামে মানুষ, রাষ্ট্র, সমাজ ও জাতিকে একীভূত করে বিশ্ব পুঁজির নতুন নতুন ক্ষমতা কাঠামোর জন্ম দিচ্ছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে পুঁজির ক্ষমতা বলে পৃথিবীর জনগোষ্ঠী কেবল অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছে তাই নয় মাননীয় স্পিকার, তার সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছে সামাজিক অস্থিরতা এবং সংকটের। একবিংশ শতাব্দীর ঠিক এমন একটি সময় দাঁড়িয়ে আমি আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো, এই সংসদ মনে করে বিশ্বায়নের নামে উন্নত দেশ তথা পশ্চিমা ধনী দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার, কোন রকম কালক্ষেপণ না করে সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে 11তম জাতীয় সংসদকে বোঝানো হয়েছে। বিশ্বায়ন বলতে সারা বিশ্বে একটি পরিব্যক্তি সমাজে পরিণত হচ্ছে এবং অভিন্ন বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন বহুমুখী এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক, কারিগরি, সামাজিক, সংস্কৃতি এবং রাজনৈতিক ক্ষেত্রাবলীকে বোঝানো হয়েছে। মাননীয় স্পিকার, উন্নত দেশ ব্র্যাকেটে পশ্চিমা ধনী দেশ বলতে উন্নত দেশের সাথে সম্পৃক্ত পশ্চিমা ধনী দেশ বলতে সেই সকল সার্বভৌম দেশকে বোঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তরে উন্নত দেশসমূহ, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া ইত্যাদি। মাননীয় স্পিকার, উন্নয়নশীল দেশ বলতে স্বল্প উন্নত দেশ হিসেবে পরিচিত, জীবনযাত্রার মান কম, অনুন্নত শিল্পাঞ্চল ভিত্তিক ও মানব উন্নয়ন সূচক অবস্থিত নিম্নমুখী দেশসমূহ, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ উন্নয়নশীল দেশ। মাননীয় স্পিকার, অর্থনৈতিক এটি একটি সমাজের জন্য প্রদত্ত পণ্য সম্পদ বরাদ্দ এবং পণ্য পরিষেবাদি বিতরণ বা একটি প্রদত্ত ভৌগোলিক এলাকা। এটি সাধারণত উৎপাদনের পদ্ধতি একটি সম্পর্কিত ধারণা। মাননীয় স্পিকার, আধিপত্য প্রথম অর্থে জবরদস্তিমূলক আধিপত্য, অপরটি নেতৃত্ব যার ভেতরে সম্মতি প্রচ্ছন্ন থাকে, কোন শ্রেণী বা রাষ্ট্রের দ্বারা অন্যান্য শ্রেণী বা রাষ্ট্রের উপর প্রভুত্ব করা। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করে যাব, মন্ত্রী এসে উদাহরণ সহ ব্যাখ্যা করে যাবেন এবং সাংসদ এসে সমন্বয় সাধন করে এই সংসদে এই প্রস্তাবনাটি পাশ হওয়ার মধ্যে যে যোগ্যতা রাখে সেটি প্রমাণ করে যাবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বহির্বিশ্বের কথা বলে যাব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে, তখনই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন ধারণাটি ব্যাপক আলোচনা আসে। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র তার সহযোগী পশ্চিম ইউরোপের ধনী রাষ্ট্রগুলো বিশ্বব্যাপী বাণিজ্য, বাজার, পুঁজি, বিনিয়োগ, তথ্য ও সংস্কৃতির উপর নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্ববাসীর সামনে বিশ্বায়নের প্রেসক্রিপশন, মাননীয় স্পিকার আমি আবারও বলছি, বিশ্বায়নের প্রেসক্রিপশন উপস্থাপন করে এবং ক্রমান্বয়ে তা কার্যকর করে। মাননীয় স্পিকার, বিশ্বায়নের নামে উন্নত দেশ এবং পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তা হাজার বছরের না হলেও একেবারে অল্প দিনের নয়, কয়েক শত বছর ধরেই তারা তাদের বিশ্বের অধিকর্তা। কিন্তু এর রসদ কোথায়? কিভাবে তারা কয়েক শত বছর ধরে সারা বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে? এক্ষেত্রে মূল প্রভাবকগুলো কি? তারা কিভাবে এই আধিপত্য প্রতিষ্ঠা করলো? এই প্রশ্নগুলোর জবাবেই আমরা আজকে যেই ক্ষেত্র বা প্যারামিটারগুলো নিয়ে কথা বলবো, সেই প্যারামিটার বা ক্ষেত্রগুলো হলো উন্নত দেশগুলোর জাতিসংঘের নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ড, ডব্লিউটিআই, বিশ্বব্যাংক, আইএমএফ এর অনৈতিক ঋণ ব্যবস্থা, উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারের সংকোচন, উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোগত পরিবর্তন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, নয়া বিশ্ব ব্যবস্থায় বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক উদারীকরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ ও চীন নিজেদের অবস্থান এতটাই শক্তিশালী করেছিল যে ক্ষুদ্র মাঝারি অর্থনীতির দেশগুলো তাদের সাথে প্রতিযোগিতায় যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। মাননীয় স্পিকার, সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির একক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের অঙ্গ সংগঠন, ব্যাংক, আইএমএফ, ডাব্লিউটি সহ বিভিন্ন অঙ্গনের উপর তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, অর্থনীতির উপনিবেশবাদ প্রসারের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তৃতীয় বিশ্বের দেশে উন্নত বিশ্বের বিনিয়োগ ব্যবস্থা। 1946 সালের পর থেকে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রগুলোর আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক তখনই মাননীয় স্পিকার, ঠিক তখনই সুযোগটা শক্তিশালী ধনী রাষ্ট্রগুলো কাজে লাগাতে থাকে। তারা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে আর্থিক সহায়তা প্রদান এবং এর বিপরীতে কিছু সংস্কারমূলক শর্তারোপ করে। এসব শর্তাবলীর মাধ্যমে অনেক সময় বিনিয়োগকারী দেশে বিনিয়োগকৃত দেশের পররাষ্ট্রনীতি ও সামরিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
ও প্রভাব বিস্তার করে থাকে। মাননীয় স্পিকার, উদাহরণ আমি বলতে পারি যে 2016 সালের শেষের দিকে চীন শ্রীলঙ্কার হাম্মেনটোটার সমুদ্র বন্দর ইজারা নেয়, যার 80 ভাগ, মাননীয় স্পিকার, 80 ভাগ নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে, আর মাত্র 20 ভাগ থাকবে শ্রীলঙ্কা সরকারের হাতে। যদিও বলা হয় শুধুমাত্র বাণিজ্যের জন্য এই বন্দর ইজারা নেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে যে এখানে সামরিক নৌঘাঁটি স্থাপন করে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্রভাব বিস্তারের পদক্ষেপ চীন গ্রহণ করবে তা সহজেই অনুমেয়। এছাড়া অতি সম্প্রীতকালে চীন গৃহীত ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি চীনকে যে একটা অঞ্চলের শেষ পরাশক্তি করুন, 5 হিসাবে মিনিট হয়ে গেছে। পরিণত করেছে তা দিন দিন স্পষ্ট থেকে স্পষ্ট। মানে আমি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। মানে স্পিকার, আমি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। হ্যাঁ, বলতে থাকেন, আমার চেয়েছেন তো বলতে থাকেন। মাননীয় স্পিকার, আমি এই পর্যায়ে আজকে যে মানদণ্ডের উপর আমার প্রস্তাবনাটি নিয়ে আসলাম, তারপরেও যদি আমার বিরোধী দলীয় নেতা এসে অনর্গল এটাকে উল্টাভাবে ঘুরিয়ে বলে, তাইলে আমি বলবো যে আজকে যে বিশ্বের নামে উন্নত দেশ তথা উন্নতিশীল দেশে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে বা করছে না যদি বলে থাকে, তাহলে আমি বলবো যে আজকের বিষয়টার সত্যতা বা আজকের বিষয়টার গঠনগত দিকটি তিনি উপলব্ধি করতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এই প্রস্তাবনাটি গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি বললেন যে এই সংসদ মনে করে বিশ্বায়নের নামে উন্নত দেশ পশ্চিমা ধনী দেশগুলো উন্নয়নশীল দেশের উপর অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে। তো বিরোধী দল কি 1 মিনিট সময় নিবে? স্টাডিজ টাইম। জি না মাননীয় স্পিকার। আচ্ছা, তাহলে সরাসরি আমরা বিরোধী দলের নেতার কাছে চলে যাব। তিনি আসলে কি মনে করছেন, সত্যি কি আধিপত্য প্রতিষ্ঠা করছে কিনা? মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, এই সংসদ মনে করে বিশ্বায়নের নামে উন্নত দেশ তথা পশ্চিমা ধনী দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। আমি খুবই আশাহত হলাম যে তিনি তার এই প্রস্তাবের পক্ষে কোনো সুদৃঢ় অবস্থান দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তারা আজকে একবিংশ শতাব্দীর কথা বলছেন। জি মাননীয় স্পিকার, তাদের একবিংশ শতাব্দীর কথাই আমরাও বলছি। মাননীয় স্পিকার, একবিংশ শতাব্দীতে এসে মাননীয় স্পিকার কোনো দেশই কিন্তু আজ তাদের নিজস্ব অবস্থান থেকে অন্য দেশকে মাননীয় স্পিকার প্রাধান্য দেয় না মাননীয় স্পিকার। কেননা মাননীয় স্পিকার, বর্তমানে পুরো বিশ্ব হচ্ছে তথ্য প্রযুক্তির আওতাধীন। যে জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার উন্নয়নশীল দেশগুলো আজকে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় এসে মাননীয় স্পিকার অনেকটাই উন্নত হয়ে উঠছে মাননীয় স্পিকার, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার তারা আজকে উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে না পারলেও তাদের সাথে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মাননীয় স্পিকার, সেই সম্পর্কের মাধ্যমে মাননীয় স্পিকার এগিয়ে যাচ্ছে, যেটির প্রভাব অর্থনীতিতে পড়ছে মাননীয় স্পিকার। কিন্তু আজকে এই বিষয়টিকে সরকারি দল বলছেন আধিপত্য বিস্তার। মাননীয় স্পিকার, আজকে তিনি তার সংজ্ঞায় বলে গিয়েছেন যে আধিপত্য বলতে এক কথায় বোঝায় যে দুই দেশের সম্মতিতে কোনো এক দেশ প্রভাব বিস্তার করবে। মাননীয় স্পিকার, তার সংজ্ঞায়নের কথা ধরেই বলতে চাই যে সম্মতি যদি দু দেশের থাকে মাননীয় স্পিকার, অবশ্যই সেখানে দু দেশেরই কোনো না কোনো লাভ রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কখনোই একজনের ক্ষতি করে মাননীয় স্পিকার আরেকজন কখনোই মাননীয় স্পিকার প্রভাব বিস্তার করতে পারবে না। বর্তমানে একবিংশ শতাব্দীতে এই সুযোগটি মাননীয় স্পিকার কোনো দেশই দিবে না, যেটি আমরা ভারত এবং চীনের দিকে লক্ষ্য করলে দেখতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, আমি আমার সংজ্ঞায়নে বলেছি যে আধিপত্য জবরদস্তিমূলক আধিপত্য এবং অপরটি হলো নেতৃত্ব, যার ভিতর সম্মতি প্রচন্ড থাকে। তিনি আমার জবরদস্তিমূলক এবং নেতৃত্ব দিকটিকে মিসকট করে তিনি নতুন করে যুক্তি প্রদান করছে যে সম্মতির ব্যাপারটাকে নিয়ে তিনি উল্টাভাবে ব্যাখ্যা দিচ্ছে মাননীয় স্পিকার। আসলে আপনি যে দুইটা টপিক নিয়ে পয়েন্ট অফ অর্ডারটা তুললেন, তিনি মনে হয় সেই দুইটা টপিকের ব্যাখ্যা দিচ্ছিলেন না। আমার মনে হয় যে সম্মতি নিয়েও আপনি একটা কথা বলেছেন আপনার বক্তব্যে, সেই সম্মতির ব্যাপারটা নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা কথা বলছেন। মাননীয় স্পিকার, উনি তো আমার একটা কি ওয়ার্ড নিয়ে কথা বলতে পারে না। আমি বললাম যে নেতৃত্ব যার ভেতরে সম্মতি প্রচ্ছন্ন থাকে, নেতৃত্ব যার ভিতরে সম্মতি প্রচ্ছন্ন থাকে। মাননীয় স্পিকার, তিনি সেই নেতৃত্বের সম্মতি প্রচ্ছন্ন থাকে সেইটা উল্লেখ না করে তিনি জি জি, উল্টাভাবে আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনি যে বিষয়টা ধরতে পেরেছেন। দেখেন, যখন অর্থনৈতিক আধিপত্যের ব্যাপারটা চলে আসবে, তার মানে কি, অবশ্যই আমার দেশে তাদের একটা ইনভেস্ট হচ্ছে, কিন্তু সেই জায়গায় দুই দেশের একটা সম্মতি থাকে, সেই সম্মতিটা কিন্তু চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই বক্তব্যটা পয়েন্ট অফ অর্ডারের আওতায় নেওয়া যাচ্ছে না, কারণ সম্মতির বিষয়টা এইখানে থাকবেই। তো মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে
তাদের যে প্যারামিটার গুলো দেখিয়ে গেল যে হচ্ছে উন্নত দেশগুলো নাকি জাতিসংঘের নীতি বহির্ভূত কাজ করছেন এবং সেই কাজগুলোর মাধ্যমে তারা অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, উন্নত দেশগুলো আজকে জাতিসংঘের কাজ কি? মাননীয় স্পিকার, জাতিসংঘের কাজ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা পুরো বিশ্বে। মাননীয় স্পিকার, উন্নত দেশগুলো আজকে, মাননীয় স্পিকার, একটি দেশ অবশ্যই চাবে তার স্বার্থকে হাসিল করতে, কিন্তু মাননীয় স্পিকার সেটি কিন্তু মাননীয় স্পিকার অন্য দেশের সুবিধা করেই তারা করছে। মাননীয় স্পিকার, এমনটা না যে তারা একচ্ছত্র ভাবে অন্য দেশের উপর আধিপত্য বিস্তার করছে। মাননীয় স্পিকার, তারা অর্থনৈতিক ভাবে, মাননীয় স্পিকার, উন্নয়নশীল দেশগুলোর সাথে একটি সমঝোতার মাধ্যমে এবং একটি সঠিক পন্থায় দুদেশই সমানভাবে উপকৃত হচ্ছে। পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় গ্রহণ বিরোধী করছি নেতা। গ্রহণ করছি না। মাননীয় স্পিকার, এরপর তারা শ্রমবাজারের কথা বলো। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা লক্ষ্য করে থাকি শ্রমবাজারে মাননীয় স্পিকার উন্নত দেশগুলোর প্রভাব ফেলছে ঠিকই, কিন্তু মাননীয় স্পিকার সেই প্রভাবটি খুবই ক্ষীণ। কেননা মাননীয় স্পিকার প্রত্যেকটি দেশের যে নিজস্ব শ্রমবাজার রয়েছে মাননীয় স্পিকার, সেই শ্রমবাজারে মাননীয় স্পিকার উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ, ভারত, রুয়ান্ডা থেকে শুরু করে যতগুলো উন্নয়নশীল দেশ রয়েছে, সকল দেশে মাননীয় স্পিকার তাদের শ্রমবাজারে যথেষ্ট প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, এরপরে মাননীয় স্পিকার আসি আমাদের দিকে। আমরা আজকে বলছি মাননীয় স্পিকার, এই সংসদ বিশ্বায়নের নামে উন্নত দেশ অর্থাৎ পশ্চিমা ধনী দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে না, বরং অর্থনৈতিক যে প্রবৃদ্ধি রয়েছে মাননীয় স্পিকার, তার চাকাকে সচল রাখছে এবং নিশ্চিত করছে। কিভাবে মাননীয় স্পিকার? সেটি আজকে আমরা তিনটি ক্ষেত্রের মাধ্যমে দেখি। প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার, উন্নত এবং উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাননীয় স্পিকার, আজকে যদি আমার বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশের পয়েন্ট অফ ইনফরমেশন বিরোধী দলের নেতা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। বাংলাদেশ। আচ্ছা, উনি নিচ্ছে না, আচ্ছা, তো উত্থাপন আমরা করুন। প্রশ্ন না করি আর। জি, আপনি চালিয়ে যান। ওকে, ধন্যবাদ। উন্নত দেশ অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি হচ্ছে মাননীয় স্পিকার আমাদের আজকে প্রথম ক্ষেত্র। কেননা মাননীয় স্পিকার, অবস্থান করা বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশের তৃতীয় স্থানে অবস্থান করা ভারতের সাথে মাননীয় স্পিকার আজকে দেশগুলো পশ্চিম রয়েছে, জাপান, চীন এবং যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে তাদের সম্পর্কটি ঠিক কোন জায়গায়? আজকে তারা একটি যে পদ্ধতি অবলম্বন রয়েছে, তাদের যে পুঁজিবাজার রয়েছে, সকল ক্ষেত্রে মাননীয় স্পিকার আমদানি রপ্তানি থেকে শুরু করে মাননীয় স্পিকার সকল ক্ষেত্রে তারা একটি সমঝোতা সহাবস্থানে রয়েছেন এবং তারা সঠিকভাবে তাদের যে অর্থনৈতিক বাজার রয়েছেন সেটিকে নিয়ন্ত্রণ করছেন, যার ফলে মাননীয় স্পিকার কি হচ্ছে, উন্নয়নশীল দেশগুলো যেরকম উপকৃত হচ্ছেন, উন্নত দেশগুলো তেমনি ভাবে উপকৃত হচ্ছেন। মাননীয় স্পিকার, এরপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, যেটি হচ্ছে বিনিয়োগের ভারসাম্যতা। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে যদি আমরা অর্থনৈতিক অবস্থার কথা ভাবি, সেই অর্থনৈতিক উন্নয়ন কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে জায়গা রয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। মাননীয় স্পিকার, আজকে বিনিয়োগকারী দেশগুলো হচ্ছে উন্নত দেশ। আজকে যদি তারা বিনিয়োগ বন্ধ করে দেয়, কখনোই সম্ভব নয় একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা। মাননীয় স্পিকার, সে জায়গায় আজকে তারা বিনিয়োগ করছে, বিনিয়োগের প্রতিরূপে মাননীয় স্পিকার উন্নয়নশীল দেশগুলো তারা প্রতিদান দিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এখানে তারা একটি বিনিময় চুক্তিতে আছে। মাননীয় স্পিকার, এখানে আধিপত্য বিস্তার হচ্ছে না। মাননীয় স্পিকার, সর্বশেষে আমরা যে ক্ষেত্রটি দেখি, 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আর 10 সেকেন্ড না 15 সেকেন্ড দেওয়া হয়েছিল আপনাকে, আপনি 5 সেকেন্ডে শেষ করবেন। আচ্ছা, মাননীয় সর্বশেষ যে ক্ষেত্রটি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, প্রত্যেকটি দেশের বিদেশের সাথে যে বাণিজ্য চুক্তি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে চলে, যেটি মাননীয় স্পিকার আমার দলের উপনেতা এসে বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের সাংসদ এসে যথাযথ ব্যাখ্যা দিয়ে যাবেন। তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা সময়ের দিকে একটু সচেতন হই। যেহেতু আমি 1 মিনিটের সংকেতটা দিচ্ছিলাম না, তো যাই হোক, আমি 1 মিনিটের সংকেত দিব এখন থেকে। তো এবারে হচ্ছে আমরা চলে যাব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাফি। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে বিরোধী দলীয় নেতার একটি কথা রেশ ধরে শুরু করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে তথ্য প্রযুক্তির আওতাধীন সব বিশ্ব, কিন্তু মাননীয় স্পিকার আমরা এটি লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি এখান থেকে যে মাননীয় স্পিকার এখান থেকে যে ব্রডব্যান্ড যে আমরা লাইনটা নিচ্ছি মাননীয় স্পিকার, সাবমেরিনের সাহায্যে অথবা সমুদ্রের নিচ দিয়ে, সেটি কিন্তু মাননীয় স্পিকার বিদেশ থেকে অথবা উন্নত কোনো দেশ থেকে নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এখানেও মাননীয় স্পিকার তারা অর্থনৈতিক ভাবে মাননীয় স্পিকার একটি কর্তৃত্ব প্রদান করতে বা আধিপত্য বিস্তার করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজ প্রধানমন্ত্রী কর্তৃক বিষয়টি উত্থাপন করা হয়েছে, তা হল এই সংসদ বিশেষ করে বিশ্বায়নের নাম উন্নত। মাননীয় মন্ত্রী, পয়েন্ট অফ ইনফরমেশন। 1 মিনিট হয় নাই। জি, উত্থাপন করা হয়েছে তা হলো এই সংসদ বিশেষ করে বিশ্বায়নের নামে উন্নত দেশ তথা পশ্চিমা ধনী দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। মাননীয় স্পিকার, আজ আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী 4টি প্যারামিটার উত্থাপন করেছেন, যার মধ্যে প্রথম প্যারামিটারটি হচ্ছে উন্নত দেশগুলোর জাতিসংঘের নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ড। মাননীয় স্পিকার, জাতিসংঘের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা। হ্যাঁ মাননীয় স্পিকার, উন্নত দেশগুলো অন্য দেশসমূহকে সাহায্য করবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলো সাহায্য ঠিকই করছে, কিন্তু বিশ্বায়ন ঠিকই হচ্ছে, কিন্তু তারা এখান থেকে একটা বড় ধরনের লাভ হচ্ছে তাদের, অর্থাৎ তারা তাদের অর্থনৈতিক বিস্তার লাভ করছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, পয়েন্ট অফ ইনফরমেশন। নিচ্ছি না। মাননীয় স্পিকার, এরপর WTO, বিশ্ব ব্যাংক, IFM এর ভূমিকা কমে যাচ্ছে মাননীয় স্পিকার। আমার দ্বিতীয় প্যারামিটারটি ছিল এরকম এটি। মাননীয় স্পিকার, কিছুদিন আগে তুরস্ক IFM থেকে ঋণ নেবে না বলে জানিয়ে দেয়, কারণ এই IFM এর কারণে তুরস্ক ঋণে ডুবে গিয়েছিল এবং এর ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা থেকে বাঁচার জন্যই তারা এমন পদক্ষেপ নিয়েছেন। মাননীয় স্পিকার, IFM ও বিশ্ব ব্যাংক পশ্চাৎ প্রতিষ্ঠা করেছে, এদের নিয়ন্ত্রণকারী শেয়ার উন্নত দেশসমূহ, বিশেষ করে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, এসব রাষ্ট্র মূলত বড় বড় পুঁজিবাদী স্বার্থ রক্ষা করে থাকে। এসব রাষ্ট্র পুঁজিবাদীদের নিয়ন্ত্রণ থাকায় IFM এবং বিশ্ব ব্যাংকও মূলত তাদের স্বার্থ রক্ষা করে চলে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে IFM মূলত উত্থাপন করুন। মাননীয় মন্ত্রী, আপনি আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন যে সাবমেরিন ক্যাবল, অর্থাৎ এটি নাকি উন্নত দেশ থেকে নেওয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার দল প্রধানমন্ত্রী সেই সংজ্ঞায়নে বলে গিয়েছেন যে হচ্ছে আধিপত্য হচ্ছে জবরদস্তিমূলক এবং জোর করে। আপনি এখানে প্রমাণ করে যাবেন যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে, যে যার ফলে ওরা জবরদস্তি ভাবে নিচ্ছে কিনা, এটি প্রমাণ করে যাবেন। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, সম্পূর্ণ প্রশ্ন। পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। একটা পয়েন্ট অফ ইনফরমেশন অর্ডার তোলা হলে তার 15 সেকেন্ড পর, কমপক্ষে 15 সেকেন্ড পর দ্বিতীয় পয়েন্ট অফ অর্ডার বা ইনফরমেশন তোলা যাবে। জি, আপনি মাননীয় মন্ত্রী। আমি বলতেছি মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি হয়তোবা শুনতে পারেননি যে আমার যখন মাননীয় প্রধানমন্ত্রী এই নেতৃত্বের কথাটা উল্লেখ করছে, সেখানে দুইটা বিষয় উল্লেখ করছে, এটি আপনি আরো ভালো করে লক্ষ্য করেননি হয়তোবা, যার কারণে হয়তোবা আপনার মনোযোগ ছিল না, যার কারণে আমি বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এরপর আমি আমার বিতর্কে ফিরে আসছি। মাননীয় স্পিকার, IFM মূলত আমদানি বেশি হলে এবং রপ্তানি কম হলে যে ব্যবধান দেয় তা পূরণ করার জন্য উচ্চ হারে ঋণ দেয়। মাননীয় স্পিকার, উচ্চ হারে সুদের কারণে ঋণ দেয়, কিন্তু কয়েক বছর মাননীয় স্পিকার, IFM আমার পয়েন্ট অফ ঋণের অর্ডার। আচ্ছা, পয়েন্ট অফ অর্ডারটা জি বলুন। মাননীয় স্পিকার, একটু আগে তিনি আমার দলের মন্ত্রীকে বলে গেলেন যে জবরদস্তিমূলক আধিপত্যের কথা তিনি সংমিশ্রণ করে বলে গেলেন, কিন্তু আমি ওই ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা পয়েন্ট বলে গেছি, নেতৃত্বের কথা বলে গেছে, যেটা সাবমেরিনের সাথে সম্পৃক্ত। তিনি বারবার মিসকোট করে আমাকে বক্তব্যকে অন্যভাবে প্রভাবিত করছে। আমি চাই এই পয়েন্টে পরটি গৃহীত হোক। জি, আপনার কথাটা কিন্তু পরিষ্কার না, আপনি আরেকবার বলুন। মাননীয় স্পিকার, আমি আমার আধিপত্যের সংজ্ঞায়নে আমি জবরদস্তিমূলক আধিপত্য এবং নেতৃত্বের ভেতর সম্মতির কথা বলে গেলাম। আমার মন্ত্রী এসে যে সাবমেরিন ক্যাবলের কথা বলে গেলেন, সেটা নেতৃত্বের ক্ষেত্রে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে মাননীয় বিরোধী দলীয় নেতা সেটাকে অন্যভাবে প্ররোচিত করে জবরদস্তিমূলক কথাতে আচ্ছা, নিয়ে আমি বুঝতে আসছেন। পেরেছি। মাননীয় স্পিকার, তিনি দেখুন, বারবার অবমাননা করছেন। মাননীয় স্পিকার, আমি চাই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হোক। জি, আমরা কথাটা বুঝতে পেরেছি। দেখুন, মন্ত্রী কিন্তু বলেছে ওনার বক্তব্যে যে সাবমেরিন ক্যাবল দিয়ে হচ্ছে যে বাংলাদেশে যে ইন্টারনেট দেওয়া হচ্ছে, এর মাধ্যমে একটা আধিপত্য বিস্তার করার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে বিরোধী দলের নেতা প্রশ্ন তুলেছেন বা পয়েন্ট অফ ইনফরমেশন জানতে চেয়েছেন যে আসলে কিভাবে আধিপত্যটা বিস্তার হয়। তো এক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডার
গৃহীত হওয়ার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না। মাননীয় মাননীয় মন্ত্রী, স্পিকার, উনি প্রধানমন্ত্রীর নাম ইস্যু করে বলছে যে প্রধানমন্ত্রী বলে তিনি গেলেন, আপনি প্রশ্ন প্রমাণ করে দেন। রেখেছেন, তিনি তার বক্তব্য চালিয়ে যাননি এবং নতুন করে তথ্য উত্থাপন করে আপনার বক্তব্যকে মিসকট করছে না, বা আপনি যে বক্তব্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার বাইরে গিয়ে তিনি তার মতো ব্যাখ্যা দিচ্ছে না। তিনি ওনার কথা অনুসারে শুধু জানতে চেয়েছেন, বা একটা প্রশ্ন থেকে যে এরকম একটা কথা উঠেছে। জি মাননীয় মন্ত্রী, আপনি চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইএফএম আইএফএম এর ঋণের সুদ বিরাট আকার ধারণ করেছে। এ সুদ আদায় করতে ঋণ গ্রহীতা দেশের কর রাজস্বের 20 থেকে 30% ব্যয় হয়ে যায়। শুধুমাত্র এই ঋণ শোধ করতেই নতুন করে ঋণ নিতে হয় তাদেরকে, এটা চলতেই থাকে। মাননীয় স্পিকার, পরবর্তীকালে ঋণ শোধ করার পর দেখা যায় যে দেশের উন্নয়ন করার অর্থ কমই থাকে মাননীয় স্পিকার, যার ফলে দেখা যাচ্ছে যে আমার উন্নয়নশীল দেশগুলোতে উন্নতি যে পরিমাণ হওয়া দরকার সে পরিমাণ হচ্ছে না, বরং তারা উন্নত দেশগুলো এসে আধিপত্য বিস্তার করে অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তার করছে। মাননীয় স্পিকার, এরপর মাননীয় স্পিকার, আইএফএম, বিশ্ব ব্যাংক, ডাব্লিউটিও যে লভ্যাংশগুলো নিয়ে যাচ্ছে তাতে কিন্তু উন্নত দেশগুলো বেশি লাভবান হচ্ছে, তথাপি তারা অর্থনৈতিক বিস্তার লাভ করছে। মাননীয় স্পিকার, এরপর উন্নয়নশীল দেশগুলোতে শ্রম বাজার সংকোচন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলল যে শ্রম বাজারে যথেষ্ট উন্নয়ন রয়েছে মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার হয়তোবা তিনি জানেন না যে উন্নয়নশীল দেশগুলোতে যথেষ্ট দক্ষ শ্রমিকের অভাব রয়েছে মাননীয় স্পিকার, এটি হয়তোবা তার জানা নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যার কারণে মাননীয় স্পিকার অনেক সময় বিদেশ থেকে মাননীয় স্পিকার আমাদেরকে দক্ষ শ্রমিক মাননীয় স্পিকার খোঁজ করতে হয় মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার, এভাবে মাননীয় স্পিকার, তাহলে এরপর আমি মাননীয় স্পিকার বিশ্লেষণ করে যাবো যে কিভাবে তারা বিস্তার লাভ করছে, কিভাবে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে উন্নত দেশসমূহ লাভবান হচ্ছে। মাননীয় স্পিকার, উন্নত দেশসমূহ নিজেদের মতো করে আন্তর্জাতিক বাণিজ্য নীতি সাজিয়ে তার কারখানা এবং কৃষকদের বাঁচিয়ে দেয়, যাতে তাদের উন্নয়নশীল দেশের অধিকতর দক্ষ উৎপাদকদের মুখোমুখি হতে না হয়। উন্নত দেশের কোম্পানিগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশের যে ক্ষতি করে তার দায়ভারও কিন্তু তারা এড়িয়ে যায়। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নেতৃত্বে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা অপব্যয়ী, অর্থাৎ ঋণী গ্রহীতাদের পুরস্কার করলেও আমাদের মতো উন্নয়নশীল ঋণ গ্রহীতাদের শাস্তি দেয় মাননীয় স্পিকার, যার ফলে মাননীয় স্পিকার বহুজাতিক ব্যাংকগুলো উন্নয়নশীল দেশে গিয়ে অন্য বহুজাতিক ও বড় বড় কর্পোরেশনের ব্যাংকার হিসেবে কাজ করে। এর ফলে মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের বিকাশে তাদের তেমন নজর থাকে না, কেননা তাদের নিজেদের লাভ নিয়ে তারা বেশি চিন্তা করে। এরপর মাননীয় স্পিকার, আমরা যদি দেখতে পাই যে সাংস্কৃতিক দিক থেকে কিন্তু মাননীয় স্পিকার তারা আধিপত্য বিস্তার করছে। সংস্কৃতির দিকে তাকাবেন তখন দেখতে পাবো যে আমরা মাননীয় স্পিকার বিভিন্ন শেষ করুন আপনি। বিদেশি, মাননীয় স্পিকার 10 সেকেন্ড সময় নিচ্ছি। মাননীয় স্পিকার, দেখতে পাবো যে তারা আমরা বিভিন্ন বৈদেশিক টিভি চ্যানেল ইউজ করতেছি মাননীয় স্পিকার, যার কারণে মাননীয় স্পিকার আমরা তাদেরকে কিন্তু মাননীয় স্পিকার এদিক থেকেও একটা তারা অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে মাননীয় স্পিকার, এখান থেকে বিপুল পরিমাণ অর্থ তারা নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে যদি মাননীয় স্পিকার আমাদের বিরোধী দল বারবার বলে যায় যে তারা আধিপত্য বিস্তার করছে না বরং সমঝোতা করতেছে মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার তাদের বিষয়টি বুঝতে সমস্যা আছে। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় মন্ত্রীকে তার মূল্যবান তথ্য উপাত্ত এবং বক্তব্যটি প্রদান করার জন্য। এবার আমরা চলে যাব মাননীয় বিরোধী দল উপনেতার কাছে। মাননীয় বিরোধী দল উপনেতা, আপনার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, সরকারি দলের নেতা এসে বলে গেলেন আহ, উম, উন্নয়নশীল দেশের উপর নাকি উন্নত দেশ তাদের দায়ভার চাপানোর চেষ্টা করছে, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে আমাদের রয়েছে আন্তর্জাতিক আদালত, তারা কিন্তু একটা দেশের সঠিক আইন পাইয়ে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু কখনোই একটি উন্নত দেশ চাইলে একটি উন্নয়নশীল দেশের উপর তাদের দায়ভার চাপিয়ে দিতে পারবে না। আবার লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারা বলছে স্যাটেলাইটের কথা। মাননীয় স্পিকার, আমাদের মতো একটি উন্নয়নশীল দেশ কিন্তু আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ করতে সফল হয়েছে, যার কারণে আমরা আজকে নিজেরা অন্য দেশের স্যাটেলাইটের উপর নির্ভর না করেও কিছুটা নিজের স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি আর নির্ভর করতে পারছি নিজেদের স্যাটেলাইটের উপর। হয়তো একসময় বাকি উন্নয়নশীল দেশগুলো এই কাজ করতে পারবে, তখন কিন্তু তারা তাদের অন্যদের উপর নির্ভর করতে হবে না। এখানে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের কোনো সুযোগ থাকছে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের নেতা এসে পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ মাননীয় স্পিকার। নিচ্ছি না। পার্সোনাল প্রিভিলেজ, আপনি একটু দাঁড়ান। জি বলুন। মাননীয় স্পিকার, বিরোধী দলের উপনেতা এসে বলে গেলেন আমি নাকি স্যাটেলাইটের কথা বলে উদাহরণ দিয়ে গেছি, কিন্তু আমি কিংবা আমার দলের মন্ত্রী কোথাও কোনো স্যাটেলাইটের কথা বলেনি। আচ্ছা, মাননীয়
উনি সেই ইস্যু ধরে কথা বলছে, সেই ইস্যু মাননীয় ধরে কথা বলছে, সেটা বিরোধী দলীয় উপনেতা স্যাটেলাইটের কথাটা কে বলেছে? একটু আগে কথা উঠলো যে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে জানতে পারতেছে আমরা তথ্য উপাত্ত পাচ্ছি যেটার মাধ্যমে সেটা সেটা নাকি এক ধরনের আচ্ছা, মন্ত্রী। সেটা তথ্য সাবমেরিন ক্যাবেলের কথা বলছে, সাবমেরিন ক্যাবেলের কথা বলছে, স্যাটেলাইটের আচ্ছা, কথা বলা সেটা আমরা হচ্ছে মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনে নেব যে উনি বলেছেন যে সাবমেরিন কেবল এবং স্যাটেলাইটে তথ্য উপাত্তের ব্যাপারটা। জি। জি মাননীয় স্পিকার, আমি বলছি যে আকাশ সংস্কৃতির কথা, যেখানে আচ্ছা, ওকে বলা ওকে, হয়েছে ঠিক যে আছে। আমরা বিভিন্ন যে টিভি চ্যানেল গুলো দেখতেছি সেগুলা, আচ্ছা, সেই ঠিক আছে, স্যাটেলাইটের কথা বুঝতে সেখানে পেরেছি। উল্লেখ করেনি। জি জি, আমি বুঝতে পেরেছি। আসলে আকাশ সংস্কৃতির আরেকটা নামই কিন্তু স্যাটেলাইট। স্যাটেলাইট। জি বাংলাদেশের কথা বলছেন, তো বাংলাদেশে এই স্যাটেলাইটটা এই বিতর্কে একটা মুখ্য ভূমিকা পালন করবে, কারণ স্যাটেলাইটটার জন্য ইনভেস্ট করেছে হচ্ছে রাশিয়া, যতদূর জানি আর কি, রাশিয়া ইনভেস্ট করেছে। তো সেক্ষেত্রে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বা বিস্তার করবে না, সেক্ষেত্রে প্রত্যেকটা বিনিয়োগের ক্ষেত্রে স্যাটেলাইট একটা বড় ভূমিকা পালন করবে। তো সেক্ষেত্রে risk নেওয়া যাচ্ছে না। যে আপনি চালিয়ে যান। তারা বলে গেলেন বিশ্বায়নের নামে নাকি উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করছে, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করলে দেখতে পারবেন অর্থনৈতিক উন্নয়ন ঘটনার পাশাপাশি প্রায় প্রতিটি উন্নত দেশের সাথে উন্নয়নশীল দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, আধিপত্য নয়। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এমন প্রতিটি দেশের সাথে আমদানি এবং রপ্তানি দু ধরনের বিনিময়ে হয়ে থাকে, তাই চাইলেই একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। পয়েন্ট অফ মাননীয় স্পিকার ইনফরমেশন মাননীয় উপনেতা, পয়েন্ট অফ ইনফরমেশন। জি, আপনি কি পয়েন্ট অফ ইনফরমেশন নিবেন? নিতে চাচ্ছি না। তাহলে আর পয়েন্ট অফ ইনফরমেশন তুলবেন না, বক্তব্য চালিয়ে যান। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পুঁজির অভাব পূরণ করছে পশ্চিমা দেশ তথা উন্নত দেশগুলো। কিছু বছর আগেও বাংলাদেশে যুক্তরাষ্ট্র ছিল প্রধান বিনিয়োগকারী দেশ, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে আছে চীন। নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের অবস্থান রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়। 2018 সালে বাংলাদেশ যে $360 কোটি বৈদেশিক বিনিয়োগ পেয়েছে, তার মাঝে এককভাবে চীনেরই $100 কোটি। বাংলাদেশের জন্য চীনের আমদানির একটি বড় উৎস এবং তাদের সামগ্রিক আমদানির সিকিভাগই আসে চীন থেকে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে বাংলাদেশের উপর চীনের আধিপত্য প্রতিষ্ঠা করা মোটেই অসাধ্য নয় মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত 41 বছর ধরে চীন বাংলাদেশকে আন্তরিক বন্ধু এবং উন্নয়নের অংশীদার হিসেবে গণ্য করে আসছে, যা বৈদেশিক বিনিয়োগের ভারসাম্যতারই স্পষ্ট প্রমাণ, যা আমাদের দ্বিতীয় প্যারামিটারকে নির্দেশ করে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বর্তমানে আমাদের জিডিপিতে সব থেকে বেশি অবদান রাখছে তৈরি পোশাক শিল্প এবং রেমিটেন্স, আর বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান গন্তব্য এবং যুক্তরাষ্ট্রের অর্থই ত্বরান্বিত করছে আমাদের অর্থনীতিকে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে তাদের অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ ছিল। তারা বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক কর আরোপ করছে সেটি মৌকুফের জন্য স্বাক্ষরিত হতে যাচ্ছে টিকফা চুক্তি, যা হয়তো বাংলাদেশের মতো অন্যান্য উন্নয়নশীল দেশের মুক্তবাজার নিশ্চিত করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার, আমরা যে সকল দেশ থেকে রেমিটেন্স সব থেকে বেশি পেয়ে থাকি সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয়। তাদের যদি আমাদের মতো উন্নয়নশীল দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করারই হতো, তাহলে আজ আমরা প্রবাসীরা তাদের অর্থ ঠিক মতো পেতাম না, ফলে রেমিটেন্সের হারও কমে যেত এবং ক্ষতিগ্রস্ত হতো অর্থনীতি। এরকম প্রতিটি উন্নয়নশীল দেশই কিন্তু তাদের রেমিটেন্স ঠিক মতো পাচ্ছে এবং সমৃদ্ধ করছে তাদের অর্থনীতিকে। মাননীয় স্পিকার, প্রতিষ্ঠিত ধারণা হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অর্থ দেয়, খাদ্য দেয়, নানা রকম সুবিধা দেয়, নইলে বাংলাদেশ ডুবে মরতো। তাই তার কথা অমান্য করা যাবে না বা বশ্যতা মেনে নিতে হবে এমন কিছু, কিন্তু মাননীয় স্পিকার সত্যটা বিপরীত। যুক্তরাষ্ট্র গড় আমদানি শুল্ক হার যেখানে 1 ভাগের মতো, বাংলাদেশের গার্মেন্টস এর উপর শুল্ক হার শতকরা 15 ভাগ, কোনো পণ্যে আরো বেশি। গত 1 বছরে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি শতকরা প্রায় 23 ভাগ যুক্তরাষ্ট্রে গিয়েছে। সেই হিসেবে গত বছরেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক বাবদ প্রদান করেছে প্রায় 6,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্র থেকে কয়েক বছর আগেও যে ঋণ অনুদান আসতো এটি তার 6 গুণেরও বেশি, অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নয় বরং বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে যোগান দিচ্ছে প্রতি বছর। মাননীয় স্পিকার, এক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আধিপত্য প্রতিষ্ঠা করা যেন অনেকটা জেগে জেগে স্বপ্ন দেখার মতোই। মাননীয় স্পিকার, প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রনীতি রয়েছে, আর এ নীতি রক্ষা করার দায়ভার সরকারের উপরে বর্তায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে উল্লেখ করা হয়েছে, জাতি তার নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ এবং গঠনের অধিকার সমর্থন করবে এবং
সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায় সংগত সংগ্রামকে সমর্থন করবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও একটি দেশের সামরিক ক্ষেত্র থাকে। একটি সার্বভৌম রাষ্ট্রের উপর অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে চাইলেই বা আধিপত্য স্থাপন করতে চাইলেই সেটি সম্ভব না, কারণ সেটি প্রতিহত করার দায়ভার সরকারের। নতুবা আমরা ধরে নিতেই পারি সেই সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশ তাদের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করে, যা তাদের সার্বভৌমত্বের মাঝেই পড়ে, যা আমাদের দেখিয়ে যাওয়া তৃতীয় প্যারামিটারকে নির্দেশ করে। অতএব মাননীয় স্পিকার, বিশ্বায়নের নামে এই উন্নত দেশ তথা পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশের উপর অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে। তাই মাননীয় স্পিকার, আজকে উত্থাপিত প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে গঠনমূলক পর্বে সরকারি দলের সর্বশেষ বক্তব্য রাখবেন মাননীয় সরকার দলীয় সাংসদ। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই উপনেতার কথায় আসতে চাই যে যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে তারা নাকি বাংলাদেশ নাকি আজ ডুবে মরতো। মাননীয় স্পিকার, আবার সেই দলেরই নেতা বলে গেছেন যে তারা কোনো দেশকেই প্রাধান্য দিচ্ছে না। মাননীয় স্পিকার, একবার হচ্ছে তাদের সাহায্য না পেলে ডুবে মরতেছে, আবার তাদের প্রাধান্য দিচ্ছে না, আবার পদ্মা সেতুতে চীনের সাহায্য নিচ্ছে, আবার রূপপুরে রাশিয়ার সাহায্য নিচ্ছে। প্রতি বছর বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন ঋণ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, তাদের বক্তব্য দুটির মধ্যেই তারা সাংঘর্ষিক কথা বলে গেছে। মাননীয় স্পিকার, আবার ভারত ও চীনের সুসম্পর্ক, তাদের নাকি সুসম্পর্ক রয়েছে। মাননীয় স্পিকার, এখন কাশ্মীর নিয়ে যে ভারত ও চীনের মধ্যে দুঃসম্পর্ক শুরু হয়েছে, সেটি যে স্নায়ু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে না সেটা আমরা সবাই বুঝতে পারছি। মাননীয় স্পিকার, এক মিনিট হয়নি। প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে বিশ্বায়নের নামে উন্নত দেশ তথা পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষিতেই বলতে যাচ্ছে আজকের এই বিশ্বায়নের নামে আমেরিকা কর্তৃক গড়ে ওঠা ওয়াশিংটন সমঝোতার সাথে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক পুঁজির প্রসারে সরকার দিলে সাংসদ একটু দাঁড়াবেন। জি বলুন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যে বলে গেলেন যে আমরা নাকি ভারত এবং চীনের সুসম্পর্কের কথা বলেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমি এবং আমার দলের উপনেতা দুজনের কেউই মাননীয় স্পিকার আমাদের ভারত ও সুসম্পর্কের কথা মাননীয় স্পিকার তিনি বলে গেছেন। মাননীয় স্পিকার, আমি ক্লিয়ার করছি। মাননীয় স্পিকার, আমি সুসম্পর্কের কথা বলিনি, আমি বলেছি মাননীয় স্পিকার ভারত হচ্ছে উন্নয়নশীল দেশের তৃতীয় স্থানে এবং ভারতের সাথে উন্নত যে দেশগুলো রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, তাদের অর্থনৈতিক বিনিময়ের কথা বলেছি। মাননীয় স্পিকার, আমি কোনো সুসম্পর্কের কথা বলিনি। মাননীয় স্পিকার, আমি ব্যাখ্যা চাইবো। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে সুসম্পর্কে শব্দটি উচ্চারণ করিনি। মাননীয় স্পিকার, আমি বলেছি মাননীয় স্পিকার উন্নত যে দেশগুলো রয়েছে। মাননীয় স্পিকার, আমি সকল দেশের কথা বলেছি যে তাদের উন্নত দেশগুলোর সাথে উন্নয়নশীল। আমি বুঝতে পেরেছি। জি মাননীয় স্পিকার, বিষয়টা হচ্ছে দেখুন, বক্তব্য দিলে হচ্ছে দেখুন চীনের কথাটা যখন চলে আসবে, তো চীনের কথা চলে আসলে কিন্তু সম্পর্কটা আমাদের থাকতেই হবে, কারণ চীন যেহেতু বাংলাদেশে বিনিয়োগ করছে, তার মানে চীনের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। সেটা যদি আমরা সরাসরি উল্লেখ নাও করি, তারপরেও কিন্তু সেই বিষয়টা চলে আসে। তো সেক্ষেত্রে এটা কোনো মেজর ইস্যু হচ্ছে না যে সুসম্পর্ক আছে কি আছে, বললাম কি বললাম না, তো পয়েন্টটি গৃহীত হবে না। মাননীয় সরকার দলীয় সাংসদ, আপনি চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক ভাবে যে পুঁজি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই ভূমিকা শুধুমাত্র নাম মাত্রই। মাননীয় স্পিকার, এর ফলে বৃহত্তর জনগোষ্ঠীতে অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছে, তাদের মধ্যে সামাজিক অস্থিরতা, আত্মপরিচয় সংকট, ধর্মীয় উগ্রপন্থা, অসীম বিস্তার এবং সাংস্কৃতিক উচ্ছেদ বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি। মাননীয় স্পিকার, মহিষী নারী রোকেয়ার একটি কথা মনে পড়ে যায়। মাননীয় স্পিকার, কেহ মরে বিল শেষে, কেহ খায় কই। ঠিক বিশ্বায়নের নামে সারা বিশ্বে এই কথাটি হচ্ছে আলোকপাত করে যাচ্ছে। মাননীয় স্পিকার, কাঠামোগত অ্যাডজাস্টমেন্ট নামে বিশ্বায়ন করার যে লক্ষ্য, তার ফলে অভিন্ন বিশ্বে অর্থনীতি জন্ম দিচ্ছে, তা যতটুকু না স্পষ্ট, তার থেকে এটি স্পষ্ট যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের ব্যবস্থাগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আরো বলে যাচ্ছি যে পশ্চিমা দেশগুলো এমন ভাবে আধিপত্য বিস্তার করছে আর তাদের ঋণ দান, সাহায্য সহযোগিতার নীতিমালা এমন ভাবে গঠন করেছে যে বিশ্ব পুঁজিবাজারে তাদের দ্বারাই উপকৃত হচ্ছে। তারা দেখাতে চাচ্ছেন যে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক লেনদেনের মাধ্যমে বিশ্বায়নের দীর্ঘ
ও জটিল কাঠামো গড়ে তুলছে মাননীয় স্পিকার। তাদের এই নীতিমালা প্রণয়নের মাধ্যমে মাকড়সার জালের মতো সেটি সব দেশের সমাজ এবং জনপদকে শাসন এবং শোষণ করে যাচ্ছে, সেটা অতি দৃশ্যমান মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সম্মানিত সাংসদ, পয়েন্ট অফ ইনফরমেশন। পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না। বাংলাদেশ সহ অন্যান্য দেশের পোশাক শিল্প উন্নয়ন সহ বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করছে মাননীয় স্পিকার। সেখানে ভিয়েতনাম কিন্তু একটা বিশেষ ভাবে আধিপত্য বিস্তার করছে মাননীয় স্পিকার। এর ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো মুদ্রা মূল্যমান হ্রাস বিষয়টিতে পড়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এই বিষয় থেকে নিশ্চিত করার জন্য চীন, জাপান, ভারত সহ মূল্য প্রদান করে থাকলেও তারা বিশেষ শর্তের মাধ্যমে সিংহভাগ অংশ লুফে নিচ্ছে মাননীয় স্পিকার। এর ফলে অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। এই সাহায্য নিয়ে যেখানে টিকে থাকাই দুষ্কর হচ্ছে মাননীয় স্পিকার, সেখানে বিশ্বায়ন শুধুমাত্র কল্পনা করাই মানায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরো বলে যাচ্ছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2020-21 অর্থ বছরে 70,501 কোটি 72 লাখ টাকা বৈদেশিক সাহায্য নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, যা এডিপিতে 6.3%। আর এটি হচ্ছে সর্বোচ্চ এবং ব্যয়বহুল বরাদ্দ মাননীয় স্পিকার। এর সিংহভাগ অংশই পাচ্ছে রাশিয়া। এতে বাংলাদেশ বরং হচ্ছে দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারছে না, বরং অর্থনৈতিক ভাবে ক্ষতি সাধন হচ্ছে মাননীয় স্পিকার, যার ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এই রকম সমস্যার কারণে এগিয়ে যাওয়া সম্ভব না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রেমিটেন্সের কথাই আমরা বলি যতটুকু, যে মাননীয় স্পিকার রেমিটেন্স যতটুকু পাঠানো হচ্ছে তার 2% ঠিক সেই দেশই পাচ্ছে মাননীয় স্পিকার। যখন তাদের শ্রমের দরকার হচ্ছে তখন তারা নিয়ে যাচ্ছে, আবার যখন দরকার হচ্ছে না ফেরত পাঠাচ্ছে মাননীয় স্পিকার। শ্রম বাজারে এই সংকোচন সৃষ্টির ফলে উন্নয়নশীল দেশগুলো বেকারত্বে বাড়ছে এবং তারা এক হুমকির সম্মুখীন হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা একদিকে তাদের জনশক্তি হারাচ্ছে, আবার যখন সেই জনশক্তিকে তারা কাজে লাগাতে পারছে না, আবার সেগুলো সংকোচন করে সেই দেশেই পাঠাচ্ছে এবং সেই দেশে মাননীয় সাংসদ, পয়েন্ট অফ ইনফরমেশন। 4 মিনিট পার হয়ে গেছে, হবে না। জি, আপনি চালিয়ে যান। মাননীয় স্পিকার, পশ্চিমা দেশগুলো উন্নতি সাধন করছে না মাননীয় স্পিকার, রেমিটেন্সে হার নিচ্ছে, শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, প্রচুর মুনাফায় ঋণ দান অর্থনৈতিক অবকাঠামো দুর্বল করছে মাননীয় স্পিকার। এগুলোতে কিভাবে উন্নয়ন করতেছে মাননীয় স্পিকার আমার বোধগম্য নয়। তাই আমি বলতে চাচ্ছি যে কুনীতি আর এসব অবক্ষয়মূলক নীতির মাধ্যমে জবরদস্তিমূলক আধিপত্য নয়, বরং সহযোগিতামূলক মনোভাব নিয়ে বিশ্বায়নের পথে এগিয়ে গেলেই সুষ্ঠু সমাজ গঠন ও সত্যিকারের বিশ্বায়ন সম্ভব। তাই মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় সাংসদকে। এবারে গঠনমূলক পরে সর্বশেষ যিনি বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় সাংসদ। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে বিশ্বায়নের নামে উন্নত দেশ পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলে গেলেন সদ্য স্বাধীন দেশগুলোতে স্বাধীন হওয়ার পর উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে সাহায্য করছে, বরং তারা অর্থনৈতিকভাবে সাহায্য করার ফলে দেশগুলোর উপর তারা আধিপত্য বিস্তার করছে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের কথা লক্ষ্য করি, মাননীয় স্পিকার দেখুন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং চীন বিরোধিতা করলেও মাননীয় স্পিকার আমাদের তাদেরই সাহায্য আমাদের নিতে হচ্ছে মাননীয় স্পিকার। এখন পর্যন্ত আমাদের অর্থনীতিতে বিনিয়োগের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মাননীয় স্পিকার চীন। মাননীয় স্পিকার, এছাড়া মাননীয় মন্ত্রী বলে গেছেন যে উন্নয়নশীল দেশের দক্ষ শ্রমিকের অভাবে নাকি কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে দেখতে পারি আমাদের পোশাক শিল্পের যে শ্রমিকরা আছে মাননীয় স্পিকার, সবচেয়ে বাংলাদেশের শ্রমিকরা রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাননীয় স্পিকার, তারাই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের আমাদের যে জায়গাটি হচ্ছে উন্নত দেশগুলোতে পাশ্চাত্য বিশ্বায়নের নামে উন্নত দেশগুলো পাশ্চাত্য দেশে উন্নয়নশীল দেশের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমৃদ্ধ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিশ্ব ব্যাংকের নতুন এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার সপ্তাহখানেক পরই গ্লোবাল কম্পিটিটেন্স রিপোর্ট 2019 একটি প্রতিবেদন প্রকাশ করে। মাননীয় স্পিকার,
প্রতিবেদনটিতে বলছে বিশ্বের 141টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 105তম। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে দৃঢ় করতে উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, সুইডেন, ফ্রান্স, চীনের মতো দেশগুলোর ভূমিকা আমরা সচক্ষে দেখতে পারি। মাননীয় স্পিকার, এছাড়া আমরা রাশিয়ার আমাদের বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলতে পারি, যে এখানে সবচেয়ে বেশি যে দেশটি বিনিয়োগ করেছে সেটি হচ্ছে রাশিয়া। মাননীয় স্পিকার, এছাড়া আমাদের পদ্মা সেতুর কথা আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, এখানেও কিন্তু বিদেশি একটি বিনিয়োগ করছে এবং পদ্মা সেতুটি স্থাপিত হলে সবচেয়ে বেশি লাভবান হবো আমরাই। মাননীয় স্পিকার, এছাড়া আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে সফলভাবে কাজ করছে এবং এই সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। মাননীয় স্পিকার, বৈচিত্র্যময় খাতসমূহ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উৎপাদন, অর্থনৈতিক সেবা, অবকাঠামো, কৃষি বাণিজ্য, অর্থ প্রযুক্তি, কনসাল্টিং সেবা, বেসামরিক বিমান চলাচল এবং আরো অনেক কিছু। মাননীয় স্পিকার, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশি পণ্য এবং সেবা রপ্তানি এবং এখানে বিনিয়োগের সুযোগ খোঁজার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সদা প্রস্তুত। মাননীয় স্পিকার, এছাড়া আমরা জিএসপি কর্ম পরিকল্পনা পুনরায় চালু করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের বিনিয়োগ খাতের দিকে তাকাই তাহলে দেখতে পারি সবচেয়ে বেশি বিনিয়োগ করছে চীন। নিবেন কি? নিতে যাচ্ছি না। আচ্ছা, তাহলে আর তুলবেন না, চালিয়ে যান বক্তব্য। আমরা যদি বাংলাদেশের বিনিয়োগ খাতের দিকে তাকাই মাননীয় স্পিকার, তাহলে দেখতে পারি সবচেয়ে বেশি বিনিয়োগ করছে চীন। 2017 সালের তুলনায় 2019 সালের মে নাগাদ সরাসরি বিদেশি পুঁজি প্রবাহ 67.94% বেড়েছিল। ওই সময়ে আসা মোট $361 কোটি মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে এশিয়ার শীর্ষ দেশ চীন থেকে। মাননীয় স্পিকার, তাহলে আমরা যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কথা বলি, এছাড়াও ভারত এবং বুরুন্ডির মতো দেশগুলো রয়েছে যেগুলোতে উন্নত দেশগুলোর বিনিয়োগের জন্যই টিকে আছে। মাননীয় স্পিকার, একটি উন্নয়নশীল দেশ কখনই এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং উন্নত দেশগুলোর সাহায্যের জন্যই তারা এত দূর এগিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমাদের নিজের দেশের থেকেই সেটা মাননীয় স্পিকার আমরা উপলব্ধি করতে পারছি। মাননীয় স্পিকার, এছাড়া আমরা যদি বলি, গত জুনে সমাপ্ত 2019-20 অর্থ বছরে প্রায় $116 কোটি বিনিয়োগ করছে চীন। মাননীয় স্পিকার, বাণিজ্যিক সম্পর্কে বাংলাদেশকে সুবিধা দিতেও দেশটি পদক্ষেপ নেয়। গত 1 জুলাই চীনের রপ্তানিযোগ্য বাংলাদেশের পণ্যের সংখ্যা বেড়ে প্রায় 67% থেকে 97% উন্নীত করেছে চীন। মাননীয় স্পিকার, বাংলাদেশের পোশাক শিল্পের বড় ক্রেতা মাননীয় স্পিকার চীন এবং যুক্তরাষ্ট্র, এবং তারা যদি আমাদের বিনিয়োগ না করতো মাননীয় স্পিকার, তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো টিকে থাকতো না মাননীয় স্পিকার, এবং বাংলাদেশে এতটা উন্নতি হতো না এবং এতটা সমৃদ্ধির দিকে এগিয়ে যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের পোশাক শিল্প খাত সহ অন্যান্য বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত দেশগুলো বিনিয়োগ করছে। তাদের এই বিনিয়োগে শুধু আমাদের দেশের জনজীবন নয়, বরং দেশের অর্থনীতি অনেকটা বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তাই আমি চাচ্ছি আজকে যাতে এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয় এবং আমাদের সরকার দলীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সাংসদ আমাদের সাথে একমত হয়ে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জন্য কথা বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এর সাথে আমাদের গঠনমূলক পর্ব শেষ হয়ে গেল। যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে, তা আমরা সময় নষ্ট না করে শুরুতে যুক্তি খনন পর্বে মাননীয় বিরোধী দলীয় নেতার কাছে চলে যাব। মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনার সময় শুরু হয়েছে। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন করতাম, আমার যুক্তি খননে কয় মিনিট পাবো? 3 মিনিট তো দেওয়ার নিয়ম, আপনারা চাইলে মিনিট কমিয়ে নিতে পারেন। 2 মিনিট শুরু করুন। ওকে মাননীয় স্পিকার, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন প্রধানমন্ত্রী তার প্রস্তাবটি উত্থাপন করলেন, আমি খুবই আশাহত হলাম যে তাদের দলে যে 3 জন বক্তা ছিলেন। হ্যালো, জি শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো, আচ্ছা ধন্যবাদ মাননীয় স্পিকার। তাদের দলের যে 3 জন বক্তা ছিল মাননীয় স্পিকার, আমি খুবই আগ্রহের সাথে ছিলাম যে তারা অন্তত পক্ষে এটি প্রমাণ করে যেতে পারবেন যে অর্থনৈতিক আধিপত্য বিস্তার কেন করছেন এবং কিভাবে করছেন। মাননীয় স্পিকার, তারা শুধু আজকে একতরফা ভাবে দেখিয়ে গেলেন যে এই অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত দেশগুলো কিভাবে নিজেদের সুবিধা আদায় করছে। মাননীয় স্পিকার, সুবিধা আর আধিপত্য দুটো আলাদা জিনিস। মাননীয় স্পিকার,
প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনেক কথাই বলে গেলেন। তিনি উন্নত দেশে জাতিসংঘের নিয়ম মানছেন না বলে গেলেন, শ্রমবাজার সংকোচনের কথা বলে গেলেন, IMF এর কথা বলে গেলেন, কিন্তু মাননীয় স্পিকার তিনি তার সঠিক কোনো ব্যাখ্যা দিয়ে যাননি। মাননীয় স্পিকার, মন্ত্রীর বক্তব্যে যদি আসি, তিনি শুধুমাত্র তার বক্তব্যটি IMF কে নিয়েই বলে গেলেন। মাননীয় স্পিকার, IMF কিন্তু একটি নিরপেক্ষ সংস্থা। এখানে কিন্তু মাননীয় স্পিকার, উন্নত দেশগুলো এখানে নিয়ন্ত্রণ রাখলেও এটি কিন্তু একটি নিরপেক্ষ। আপনি চাইলে এর সুবিধা গ্রহণ করতে পারবেন, আবার না চাইলেও পারবেন না। সুতরাং মাননীয় স্পিকার, জোর করে কিন্তু কোনো উন্নত বিশ্ব এই IMF এর সুবিধাগুলো চাপিয়ে দিচ্ছে না কোনো উন্নয়নশীল দেশের। এ ধরনের কোনো প্রমাণ তারা আজকে দেখিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকার দলীয় সাংসদ এসে বিভিন্ন কুনীতির কথা বলে গেলেন, যে কুনীতিগুলো নাকি উন্নত দেশগুলো আজকে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের যে আধিপত্য রয়েছে সেটি বিস্তার করছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাননীয় স্পিকার, কুনীতি এবং কিন্তু তিনি এটি প্রমাণ করে যেতে পারেনি যে কোন কুনীতির প্রভাবে কোন দেশের উপরে প্রভাব ফেলছে, এরকম কোন উদাহরণ আজকে তারা দিয়ে যাননি মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা মাননীয় স্পিকার। পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ। মাননীয় স্পিকার, আমি কুনীতি চাপিয়ে দিচ্ছে এইটা বলিনি মাননীয় স্পিকার। আমি বলেছি যে এই কুনীতিগুলো প্রণয়ন না করে, অবক্ষয়মূলক নীতি না করে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বিশ্বায়ন সম্ভব। আমি কুনীতি চাপিয়ে দিচ্ছি। তার বক্তব্যে মাননীয় স্পিকার সুস্পষ্টভাবে বলেছেন যে কুনীতি এবং জবরদস্তিমূলক কুনীতি প্রণয়ন করে এবং জবরদস্তিমূলক আধিপত্য বিস্তার করছে অর্থনৈতিক ক্ষেত্রে। এটি তার বক্তব্যের শেষের দিকে তিনি বলে গেছেন। মাননীয় স্পিকার, তাহলে হয়তোবা বুঝতে পারবেন। আমি বলেছি যে কুনীতি আর এসব অবক্ষয়মূলক নীতির মাধ্যমে জবরদস্তিমূলক আধিপত্য নয়, বরং সহযোগিতামূলক মনোভাব নিয়ে বিশ্বায়নের পথে এগিয়ে গেলেই সুষ্ঠু সমাজ গঠন এবং সত্যিকারের বিশ্বায়ন সম্ভব। মাননীয় স্পিকার, আমি এটি বলেছি, কুনীতি চাপিয়ে দিচ্ছি বলিনি। মাননীয় স্পিকার, তার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার প্রমাণ হয়ে যায় যে তিনি বলছেন যে কুনীতি এবং জবরদস্তিমূলক আধিপত্য নয়। দেখুন, এইটা মানে আপনারা যে বিষয়টা নিয়ে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলেছেন, এটা একটা ভাবার্থ। মানে আমি একটা কথা বললাম, সেই কথাটাকে ব্যবহার করতে পারি। তো এরকম ভাবার্থ নিয়ে মানে মিসকোট করা, এই ধরনের পয়েন্ট তোলা, যদি সেটা গৃহীত হয়, সেটা নাম্বারও কোনো এফেক্ট ফেলবে না এবং সেটা খুব ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট অফ প্রিভিলেজ না। আপনার গুরুত্বপূর্ণ কোনো স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট যেটা ভাঙলে বা যেটা মিস করে গেলে পুরো বিতর্কটাই ঘুরে যাবে, ঠিক এইরকম পয়েন্ট হলে সেটা গৃহীত হওয়ার জোর দাবি রাখে। সেক্ষেত্রে এটা গৃহীত হচ্ছে না। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা শ্রমবাজারের কথা বলছেন যে আজকে উন্নত দেশগুলো কি করছে, উন্নয়নশীল দেশগুলো যখন তাদের। জি মাননীয় স্পিকার, 15 সেকেন্ড পাচ্ছেন আরো। মাননীয় স্পিকার, এখন থেকে 15 সেকেন্ড নাকি আমার আরো সময়? 15 সেকেন্ড, আপনি শেষ করবেন, 2 মিনিট শেষ। ওকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা শ্রমবাজারের কথা বলে গেছেন, তাদের তিনজন বক্তায়। মাননীয় স্পিকার, শ্রমবাজারে নাকি আজকে উন্নত দেশগুলো শ্রমিক নিচ্ছেন এবং আবার দরকার শেষ হলে ফিরে যায়। মাননীয় স্পিকার, আমি এখানে বলতে চাই, আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, যারা আজকে যুক্তরাষ্ট্র এবং চীন এবং সৌদি আরব থেকে শ্রমবাজার থেকে ফিরে এসে বাংলাদেশে আছেন, তারা কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশে একটি আরো সমৃদ্ধ শ্রমজীবী মানুষ তৈরি করছেন মাননীয় স্পিকার, যেটি বেকারত্ব দূর করতে সাহায্য করছে মাননীয় স্পিকার, বেকারত্বকে বৃদ্ধি করতে নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সুতরাং মাননীয় আজকে তাদের যে তিনজন বক্তব্য দিয়েছেন, তারা কেউই মাননীয় স্পিকার সুস্পষ্টভাবে এটি প্রমাণ করতে পারেনি যে আধিপত্য বিস্তার করছে। তার মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি এই সংসদে না কোনোভাবেই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে সর্বশেষ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরেকবার ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, অত্যন্ত হাস্যকর লাগছে আমার কাছে যে প্রধানমন্ত্রী এসে বলে গেলেন যে কোনো দেশকে তারা প্রাধান্য দিচ্ছে না, উপনাতে এসে বলে গেলেন শুধু যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে, না হলে বাংলাদেশ ডুবে মরতো। পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রো রেল, মাস ট্রানজিট ক্ষেত্রে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেন টাকা নেওয়া হয়নি? তাহলে আমরা কিভাবে বেঁচে আছি? মাননীয় স্পিকার, আবার সাংসদ এসে বলে গেলেন যে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সারা সাহায্য করে। মাননীয় স্পিকার, বিরোধীদের নেতা, উপনেতা, সাংসদ তিনজনের বক্তব্যে মাননীয় স্পিকার পুরো সাংঘর্ষিক হয়ে গেছে। তার মানে তাদের এই সংঘর্ষের ব্যাপারটাই বোঝা যায় যাতে এই সংসদে এই প্রস্তাবনাটি গৃহীত হওয়ার মতো যোগ্যতা রাখে। মাননীয় স্পিকার, আবার উপনেতা আরেকটা কথা বলে গেলেন যে উপনেতা বললেন যে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে যোগান দিচ্ছে। তাহলে মানব সূচকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অবস্থানের এত তারতম্য কেন? মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলে গেলেন যে বিরোধী দলের নেতা বলে গেলেন যে বিনিয়োগ করার ফলে বিনিময় চুক্তি করছে উন্নত দেশগুলো, তাতে উন্নয়নশীল দেশ নাকি লাভবান হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলছি বিনিয়োগ করার সময় বিনিয়োগকারী দেশ পররাষ্ট্রনীতি এবং সামরিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠা করছে এবং সেই সময় মাননীয় স্পিকার সেই সময় আধিপত্য বিস্তার করছে, সেইটা বিরোধী দল কোনোভাবেই বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার আরেকটা ক্ষেত্রে আবার বিরোধী দলের নেতা বলে গেলেন যে আজকে তথ্য প্রযুক্তির মাননীয় যুগে স্পিকার, নাকি point of order. আধিপত্য বিস্তার না করে- পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে হচ্ছে বিনিয়োগের মাধ্যমে নাকি হচ্ছে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিককে হাতিয়ার করে সামরিক ক্ষেত্রে প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কটি হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক দুটো কিন্তু মাননীয় স্পিকার আলাদা খাত। জি, পয়েন্ট অফ অর্ডার গৃহীত হচ্ছে। চালিয়ে যান। মাননীয় স্পিকার, আপনি আমার কোনো কথা না শুনে পয়েন্ট অফ অর্ডার কিভাবে গৃহীত হচ্ছে? মাননীয় স্পিকার, আমি আমার কথাতেই আমি আমার যখন ব্যাখ্যা করছি তখন জি, আপনি বিনিয়োগকারীর কথা বলুন। বলে গেছে এবং আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। অর্থনীতি আজকের এই বক্তব্যে সামরিক খাত বলতে কোনো কথা আজকের পুরো বক্তব্যে আসেনি, এবং আপনি যে সংজ্ঞায়ন করেছেন সেই সংজ্ঞায়নে সামরিক খাত নিয়ে কোনো কথা বলেননি। তো যুক্তি খণ্ডন পর্বে যখন মাননীয় স্পিকার সামরিক আনবেন, মাননীয় স্পিকার, আমি শ্রীলঙ্কার কথা যখন বলতে নিয়ে আসছি মাননীয় স্পিকার উদাহরণ আমার হিসেবে, কথাটা যে তারা শুনুন। নৌঘাটি প্রতিস্থাপন করবে মাননীয় স্পিকার, সেইটাই অর্থনীতির মূল বেতনের কাহিনী। সামরিক খাতটা জি মাননীয় স্পিকার। আপনার বক্তব্যে স্পষ্ট কোনো কথা ছিল না। আপনি নতুন করে যুক্তি খণ্ডন। মাননীয় স্পিকার, আমি বলেছি যে চীনের নেপালের কাছে সামরিক নৌঘাটি আনবে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমি সামরিক ক্ষেত্রে প্রকাশ করেছি মাননীয় জি, স্পিকার। আপনি চালিয়ে যান, আমি বলতেছি আর এটা বলবো, চালিয়ে যান। মাননীয় স্পিকার, আবার বিরোধী দলের নেতা আরেকটা কথা বলেন যে তথ্য প্রযুক্তির যুগে ভ্রাতৃত্ববোধের কথা বলে উন্নয়নশীল দেশ এগিয়ে যাচ্ছে আধিপত্য বিস্তার না করে। মাননীয় স্পিকার, আমরা যে উন্নত দেশ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছি সেক্ষেত্রে 3.7% অতিরিক্ত শুল্ক দিয়েছি, সেই কথা কি মাননীয় বিরোধী দলের নেতা কি ভুলে গেছেন? মাননীয় স্পিকার, আবার আরেকটা কথা বলেন যে দুই দেশের সমঝোতার কথা বললেন মাননীয় স্পিকার, দুই দেশের সমঝোতার ফলে নাকি উন্নয়নশীল দেশগুলো আরো উন্নত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার একটা উদাহরণে বলে গেছি যে একটা জাহাজের মাননীয় স্পিকার, আমি বলে গেলাম যে চীন 80% নিচে, শ্রীলঙ্কা 20%। মাননীয় স্পিকার, এই 80% এবং 20%-এর ক্ষেত্রে কিন্তু আধিপত্য বিস্তার করছে। 15 সেকেন্ডে শেষ মাননীয় করবেন। স্পিকার, মাননীয় স্পিকার একটা পর্যায়ে সাংসদ এসে বলে গেলেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের সাহায্য নিতে হচ্ছে। তারা মাননীয় স্পিকার একটা পর্যায়ে বলে গেলেন যে আমাদের যখন 1971 যুদ্ধ হয়, যখন যুক্তরাষ্ট্র চীন সাহায্য না করলো, পরবর্তীতে কিন্তু ওই যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে সাহায্য নিচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলছি হ্যাঁ, যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে সাহায্য নিচ্ছি, সাহায্য নেওয়ার ফলেই অপারগতা স্বীকার করছি এবং আস্তে আস্তে তারাই অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে আমাদের মাঝখানে। মাননীয় স্পিকার, তাই আমি বলবো তারা ভিত্তিহীন কথাবার্তা বলছে, তাদের তিনজনের বক্তব্যের সাথে কোনো মিল নাই, ঢালাওভাবে বলেছে। আমি এই সংসদে যে প্রস্তাবনা উত্থাপন জি, করছি তা ধন্যবাদ। গৃহীত হওয়ার জোর দাবি রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এরই সাথে আজকের এই বিতর্কটা আমরা উপভোগ করলাম। প্রধানমন্ত্রী সর্বশেষ বক্তব্য রাখলেন এবং আশা করি এই বিতর্কটি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে আরো ভালো ভালো বিতর্ক আমরা উপহার দিতে পারবো। আপাতত সেই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।